এমএসপি মানেই যে গভর্নমেন্ট প্রকিউর করতে হবে তার কোনো মানে নেই। 40 বছর আগে আমেরিকায় যে সমস্যা হয়েছিল আজকে ভারত সেই পথেই চলেছে। খাবারের দাম যদি প্রচন্ড ভাবে বেড়ে যায় আমরা লড়াই করব। পিডিএস এ ঢুকে পড়ুক সব। এক্স্যাক্টলি। এই গর্ব, অ্যারোগেন্স, ব্লাস্টার এগুলো তখনই হয় যখন আপনার যে সিচুয়েশনটা আছে সেখান থেকে চোখটা সরাতে হবে। আমি যেটা অনেকবার বলেছি, 4-5টা কোম্পানি tells you how to think, what to consume. মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ গল্প আছে, ছিনিয়ে খায়নি কেন। ইনহিউম্যানিটি কোন জায়গায় চলে গেছে এবং কোন জায়গায় তারা নিয়ে যেতে পারে, কালকে আমাদের খাবারের জন্য আমাদের নিজেদের মধ্যে লড়াই শুরু করতে পারে। আমরা আজকে এমন একজনকে এখানে পেয়েছি কলকাতায়, যেটা পৌষ্টিক লাইফের তরফে প্রথমেই ধন্যবাদ জানাই বেদব্রত পাইন আপনাকে আসার জন্য আমাদের কাছে। এবং এটা আমাদের একটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে ওনার এই প্রচন্ড ব্যস্ততার মধ্যে বিভিন্ন শহরে ঘুরে এবং ডেজা ভু তার স্ক্রিনিং বিভিন্ন শহরে হচ্ছে, তার প্রত্যেকটিতে উনি উপস্থিত থাকছেন এবং তার মধ্যে আমেরিকা আবার ফিরে যাওয়ার আগে উনি সময় করে আজকে খানিকক্ষণের জন্য এখানে আসতে পেরেছেন। প্রথমেই আপনাকে যখন পেয়েছি প্রথমেই মনে হচ্ছে যে আপনি এই যে ছবিটি করেছেন কৃষির সমস্যা নিয়ে, এটা আমরা পরে সেই প্রসঙ্গে আসছি যে আমরা তো এখন সদ্য এই ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি যে এই ভারত মার্কিন কৃষি চুক্তি, বাণিজ্য চুক্তি, এবং তার একটা বড় অংশ জুড়ে রয়েছে কৃষির বাজার খুলে দেওয়া। এই প্রসঙ্গে এই যে চাষের সমস্যা, এই ভাবনাটা আপনি অনেকদিন আগেই ভেবেছিলেন। দিল্লিতে যখন কৃষকদের ধর্ণা ইত্যাদি হলো বহুদিন ধরে, কোভিডের সময় আপনি 10,000 মাইল ড্রাইভ করে বিভিন্ন জায়গায় গিয়ে চাষিদের সমস্যা তুলে ধরেছেন। সেখানেও 40 বছর আগে আমেরিকায় যে সমস্যা হয়েছিল আজকে ভারত সেই পথেই চলেছে। এইটা আপনার মুখ থেকে একটু আমরা শুনবো। ভারতের পরিপ্রেক্ষিতে এটার অশনি সংকেত কি, হোয়াট ইজ দি ব্যাড ওমেন, এইটার ব্যাপারে আপনি একটুখানি আমাদেরকে নিশ্চয়ই বলুন। প্রথমেই বলে নি, এটা আমি একা করিনি। মানে এই কাজটা ডেজা ভু মুভিটা অনেকে এটার সঙ্গে ইনভলভ, মানে বহু লোক আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, কেউ পয়সা দিয়েছেন। অবশ্য মেইন পয়সাটা আমাদেরকেই খরচ করতে হয়েছে, কিন্তু বহু লোক এর সঙ্গে যুক্ত আছেন এবং সেই একসঙ্গে সবাই না থাকলে পরে এটা কিন্তু হতো না। তবে সবচেয়ে বড় কথা আমি প্রথমে বলে নিই যে আমরা 4 জন যে গেছি এবং সেই 4 জনের নামটা করা খুব দরকার। আমার নাম শুধু নয়, 4 জনের নাম করা দরকার। এবং 4 জনের মধ্যে 3 জন হচ্ছে বাঙালি, আরেকজন আধা বাঙালি। তো একজন হচ্ছেন রাজশিক তরফদার, একজন হচ্ছেন রুমেলা গঙ্গোপাধ্যায়, একজন হচ্ছেন সৃষ্টি আগরওয়াল। সৃষ্টি আগরওয়াল যদিও আগরওয়াল, কিন্তু বাংলার সঙ্গে তার প্রচুর কানেকশন। আইসারের ছাত্র হচ্ছে রাজশিক আর সৃষ্টি। আচ্ছা। এবং তারপরে ওরা যখন এই মুভিটা যখন হচ্ছে, ওরা দুজনেই তখন পিএইচডি ক্যান্ডিডেট, ফিজিক্সের পিএইচডি ক্যান্ডিডেট ক্যালটেক থেকে। আচ্ছা। তার মানে এরা কিন্তু মুভি মেকার নয়, এরা কিন্তু এটাতে এসছে, দুজনেই এসছে একটা রাজনৈতিক সচেতনতা থেকে। আচ্ছা। এটা কিন্তু সেটা ভীষণ দরকার যে এটা কিন্তু একটা ওয়েল এস্টাবলিশড মুভি টিম এটাকে তৈরি করেনি। আর রুমেলা গঙ্গোপাধ্যায় স্টে অ্যাট হোম মম, একটু নাটকও করেন। আমরা এই 4 জন, মানে এই 4 জনের মধ্যে আমি একটু মুভি জানি, মানে বানাতে জানি, বাকিরা কেউই জানতো না। কিন্তু তারা যেভাবে এটাকে এই জিনিসটার মধ্যে জড়িয়ে পড়ে সঙ্গে লড়ে গিয়ে মানে পাতি বাংলায় বললে যেটা নামিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমাদের এই বাকি 3 জনের নাম না বললে, শুধু আপনি বললে পরে চলবে না। বেশ টিম ডেজা ভু, এটা একটা বলতেই হবে প্রথমত, এটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এই মুভিটা বানানোর পেছনে আমি একটু বলে থাকি যে আমাদের প্রধানমন্ত্রীর, আমাদের বিশ্বগুরুর অনুপ্রেরণা এটা বানানো হয়েছে। অনুপ্রেরণা কারণ উনি এমন কাজ করে থাকেন, এই আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, মানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এমন কাজ করে থাকেন যে
তাজ্জুব হওয়াটাও নয়, হুম, যে মানে একটা কাজটা কেন এলো, কোথার থেকে এলো, কেনই বা এলো, কেউ জানে না। হুম, এইটাও এরকম ছিল, যখন ফার্ম লস গুলো আসে হঠাৎ, মানে তো আচমকা একটা হুম, কোথার থেকে একটা কি একটা এসে গেল, হুম, কেন এলো কেউই কিন্তু জানে না। এবং যেটা হয়েছিল সেই সময়, হুম, সবাই খুব একটা অদ্ভুত জায়গায় চলে গেছিল, সবাই খুব মানে একটা ধাঁধায় পড়ে গেছিল হুম, হুম, যে এই যে লস গুলো হয়েছে এটা হুম, কেন হয়েছে, হঠাৎ করে কেন দরকার পড়লো। হুম, আহ, তো তখন আমরা এটা বুঝতে পারলাম, চট করে বুঝতে পারলাম যে যেটা মেইন জিনিসটা করা হচ্ছে, হুম, যেটাকে বাজার খুলে দেওয়া বলা যেতে পারে, যেটাকে মার্কেট রিফর্মস বলা হয়। হুম, যদিও এটা মার্কেট, আমরা সেই সম্বন্ধে আসবো, 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 আসবো। ওই নামটা ধরেই চলি, হুম, যে বাজার খুলে দেওয়া, হুম, বাণিজ্যিকরণ হুম, যদি বলি, বা মার্কেট রিফর্মস যেটাকে বলা হয়, সেইটা বেশ। এই লস গুলো ওই ওই মার্কেট রিফর্মস এর জন্য তৈরি করা হয়েছিল। হুম, এবং আমাদের যে কৃষকরা, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন ইউপি কৃষক, আরো আরো অনেকে ছিলেন, কিন্তু মেইনলি ওই তিনটে জায়গা থেকে, তারা যেভাবে এটাকে প্রতিরোধ করেছেন, এবং মানে এটা দেখার মতন জিনিস, যারা ওখানে যায়নি তারা সত্যি করে বুঝতে পারবে না যে যে স্পিরিটটা কি ছিল। মানে ওটা ওখানে গিয়ে দাঁড়ালে না, মানে একটু পাটা কেঁপে যায়, যে ওই রকম ভাবে 1 বছর ধরে বসে থাকা। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে বড় বড় কথা বলা না, যে এই সব ফার্মার্স যারা মার্সিডিজ বেঞ্চ চালিয়ে ঘুরে বেড়ায়, তারা কেউ কিন্তু ওখানে বসেছিল না। যারা বসেছিল তারা কিন্তু ছোট চাষি, মানে 1 একর থেকে ধরুন 5 একর ম্যাক্সিমাম তাদের কাছে, 1 একরের থেকে নিচে। ওইটাতে আমার মনে হয়েছিল যে এইটা বলা ভীষণ দরকার, যে এই চাষিরা কি ভুল করছে। তারা যখন বসেছে, আর যখন আমাদের বড় বড় অর্থনীতিবিদ তারা যখন বলছেন যে এটা এত ভালো কিছু হবে, প্রসপেরিটি আসবে, আমাদের আমদানি দ্বিগুণ হয়ে যাবে, হ্যাঁ অনেক কিছু বলা হয়েছে, তো তখন এটা আমার বোঝা খুব, আমার নিজের জন্য বোঝা খুব দরকার ছিল, যে সত্যিই কি তাই, সত্যিই কি চাষির একেবারে ভুল, নাকি একটা ভীষণ যে অশনি সংকেত আপনি যেটা বললেন সেটা আসতে চলেছে। সেখান থেকে কিন্তু মুভিটা তৈরি হয়েছে। ফার্ম লজ, যেটা বিল পাস হলো এবং ফার্ম লজ হলো, তারপরে প্রতিরোধের মুখে পড়ে সেটা আবার রিপিলড হলো। বিরাট ব্যাপার, সেটা একটা বিরাট সাকসেস, সেটা বিরাট হলো। তো এর পরেও, মানে এই ফার্ম লজ রিপিল হওয়ার পরেও আমরা দেখছি যে অন দি টেবল, মানে ভারত ইন্ডো ইউএস ট্রেড ডিল, যেটা এখন মানে ট্রাম্পের হুইমজিক্যাল অ্যাটিটিউডের ওপরে অনেকটা তার গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে, এবং সেটা এরপরে তার যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক সেটা তৈরি হবে, এবং তারপরে সেটা মানে সই হওয়ার অপেক্ষায় রয়েছে। তো এই যে ফার্ম লজটা রিপিল হলো, এবং এই যে ইন্ডো ইউএস ট্রেড ডিলটা যে অন দি অ্যানভিল, এবং তারপরে যেটা সাইন্ড হবে, এবং সেখানে যে আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু যে মার্কেট ওপেন করে দেওয়া হবে, আমাদের ইন্ডিয়ার থেকে যে জিনিসগুলো ইউএসএ তে এক্সপোর্ট হবে সেগুলো ওখানে তার উপরে কর বসবে, কিন্তু আমেরিকা থেকে যে জিনিসগুলো ভারতের বাজারে আসবে, একটা এত ধনী দেশ, সেইখানের থেকে যে জিনিসগুলো আসবে সেগুলো জিরো ট্যারিফ। হ্যাঁ, সেটা তুলোর ক্ষেত্রে, সেটা আপেলের ক্ষেত্রে, সেটা ওই ডিডিজিএস, তারপরে ওই সয়াবিন, এই কর্ন, হ্যাঁ, এবং এগুলো নিয়ে আমাদের প্রচুর চর্চা চলছে যে এই সুযোগে নানা রকম জেনেটিক্যালি মডিফাইড জিনিস ঢুকে আসবে, সেগুলো আমরা পরে যাচ্ছি। কিন্তু আপনি বলুন যে ফার্ম বিলটা রিপিলড হলো, এবং ইন্ডো ইউএস ডিলটা যে আসছে আসন্ন, এখানে আপনি যেহেতু জিনিসটা নিয়ে প্রচুর গভীরে চর্চা করেছেন, আপনি দুটো দেশের গ্রাউন্ড রিয়ালিটি, তাদের ফার্মিং কমিউনিটিকে আপনি বুঝেছেন, জেনেছেন, শিখেছেন, আপনি কি আমাদেরকে শোনাতে পারেন, আপনি কি ভাবছেন? 2-3টে জিনিস আমি বলবো এখানে। প্রথমত বলবো যে এই যে ফার্ম লজ, কৃষি আইনের পরে এই যে আজকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য ট্রেড ডিল চুক্তিটা চলছে,
তার মাঝখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, কারণ তার মাঝখানে আরেকটা ফেজ অফ আন্দোলন গেছে, যখন ওই বর্ডারে হ্যাঁ, হ্যাঁ। ডালেওয়াল এরা সমস্ত হাঙ্গার স্ট্রাইকে বসেছিলেন, একদম, একদম। এবং যেটা কিন্তু ধিকি ধিকি চলেছে সেটা হচ্ছে ফার্ম লস চলে যাওয়ার পরে কিন্তু এমএসপির গ্যারান্টি হয়নি, এক্স্যাক্টলি, এবং সেই এমএসপিটাকে নিয়ে কিন্তু চাষিরা এখন লড়ে যাচ্ছেন, এবং কিন্তু সেটা আবার ব্যাপার আছে, কারণ এমএসপি সম্বন্ধে কিন্তু সবাই ওয়াকিবহল নন, মানে ভারতের অন্যান্য জায়গায় কৃষকরাও কিন্তু ওয়াকিবহল নন, আমরা তো নই। এই ডকুমেন্টারি শুরু করার আগে এমএসপি মানে কি তাই জানতাম না। তো সেটা ন্যূনতম সহায়ক মূল্য, বাংলায় বললে মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য, সেটা মানে কি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বোঝা খুব দরকার, যে গভর্নমেন্ট কতটা কিনবে। সেটাতে আসবো অ্যাকচুয়ালি। তবে যেটা বলছি যে এই এমএসপির ব্যাপারটা কিন্তু চলেইছে এবং এখনো চলছে, এবং এমএসপির একটু ইম্পর্টেন্সটা কি সেটাও খানিকক্ষণ পরে আমরা নিশ্চয়ই। তবে যেটা হচ্ছে এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তির কথাটা হচ্ছে, এর মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে ওর ভরসা করা উচিত নয়। উনি যে কোন দিন কি বলেন, আমার একটা বক্তব্য আছে, উনি কোনো জিনিসের ওপরে 3 সপ্তাহের বেশি টিকে থাকতে পারেন না। সুতরাং এই আজকে যে চুক্তির কথা বলা হচ্ছে 3 সপ্তাহ অনেক, আমি 3 সপ্তাহ দেখেছি, 3 সপ্তাহ একটা থাকে, তো 6 মাস পরে যে সেই জিনিসটা থাকবে সেটা কিন্তু আমাদের সেরকম ভেবে নেওয়ার কোনো কারণই নেই। সুতরাং এই বাণিজ্য চুক্তিটা যেভাবে আসছে এখন, যা আমরা দেখতে পাচ্ছি তাই যে হবে তার কোনো মানে নেই, তার থেকে অনেক খারাপ হওয়ার আশঙ্কা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে শুধু কিন্তু মার্কিনের ওপর ছেড়ে দিলে চলবে না, এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে আমাদের এই যে কৃষি আইনগুলো আনা হয়েছিল, কেন আনা হয়েছিল, এটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের মগজ থেকেও বেরোয়নি, এটা বেরিয়েছে কাদের মগজ থেকে? এটা বেরিয়েছে কিন্তু এই আম্বানি, আদানি, টাটা, কর্পোরেট, মানে কর্পোরেটস বললেও না একটু ভুল বলা হয়, কর্পোরেট মোনোপলিজ, there are corporates and there are corporates. আজকের যুগে বসে যেটা হয়েছে, কর্পোরেট মোনোপলিজ সমস্ত ক্ষেত্রে, মানে শুধু কৃষি ক্ষেত্রে নয়, সবকটা জায়গায় এই কর্পোরেট মোনোপলিজ কিন্তু ডিসাইড করছে অর্থনীতিটা কিভাবে চলবে, আমাদের জীবন কিভাবে চলবে। তারা কিন্তু এইটা মানে পুশ করার চেষ্টা করেছেন। এটা খুব গভীর আশঙ্কার কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবার জানা উচিত। এবং সেই জন্যই কৃষি আইনটা যে ফেরত দেওয়া হয়েছে, এটা বিরাট ব্যাপার একটা, মানে আমাদের বিশ্বগুরু কিন্তু কোনোদিন পিছপা হন না, যদি না সেটা নেতানিয়াহু হন বা ট্রাম্প হন, তখন উনি তো ওনার পা কোথায় সেটাই বোঝা যায় না। তবে ইন্ডিয়াতে এই প্রথম উনি পিছপা হলেন, সেটা ভীষণ বড় ব্যাপার। এবং এই কৃষি আন্দোলনের মধ্যে যে ডেমোক্রেসিটা ছিল, আমরা তো ডেমোক্রেসি নিয়ে অনেক কথা বলি, সেই ডেমোক্রেসিটা যে কিভাবে ছিল, ডিসিশন গুলো নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের বোঝা দরকার। সেটা অবশ্য আলাদা ব্যাপার, আমি এখন যাচ্ছি। এইটা ভীষণ ঠিক যে ভারতের যে কর্পোরেট মোনোপলি যারা আছেন, এবং তাদের সম্বন্ধে আমরা কিন্তু অতটা কথা বলি না, সেটা আমাদের একটা, আমার মনে হয় যে ভারতের যে আন্দোলন চলছে, নানা রকমের আন্দোলন তো চলছে, সেটার একটা বড় ডেফিসিয়েন্সি। তো তারা কিন্তু চাইছেন এই খুলে দেওয়া মুক্তদার প্রথা বা বাণিজ্যিকরণ বা যেটাই বলি আমরা, এবং সেখানে তারা কিন্তু নানা রকমের ছুতো খুঁজবেন। ওই যে ডকুমেন্টারিতে একটা জায়গা আছে না, একজন লেফটেন্যান্ট গভর্নর বলছেন, ভীষণ ভীষণ খুব মজা করে বলেছেন, খুব রেগে গিয়ে বলেছিলেন, they may take it back but when you are in your sleep, when you are আমি ভুলে গেছি কি, when you are in your sleep they will bring it back and then they'll get you, don't let them get you. সাংঘাতিক কথা কিন্তু। এবং ঠিক এই জিনিসটা হচ্ছে, কি হচ্ছে যে নানা রকম ভাবে ওরা ছুতো খুঁজছে কি জিনিসটা নিয়ে আসবে, ব্যাকডোর দিয়ে কি করে নিয়ে আসবে। আজকে মার্কিন এটা একটা জায়গা পেয়ে গেছে যে এটাতে মার্কিনেরও সুবিধা, আমাদের কর্পোরেটেরও সুবিধা, এটা শুধু কিন্তু আমেরিকার সুবিধা নয়, এটাতে কিন্তু আমাদের কর্পোরেটদেরও সুবিধা। কারণ যদি ওরা এমএসপিটাকে সরিয়ে দিতে পারে, এমএসপি লড়াইটা কেন ইম্পর্টেন্ট আমি হয়তো আসবো, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওরা যদি এমএসপিটাকে সরিয়ে দিতে পারে, এটাতে মার্কিনেরও লাভ হবে, আমাদের যে মার্কিন কর্পোরেট মোনোপলির লাভ হবে, আর আমাদের কর্পোরেট মোনোপলির লাভ হবে। এই যে দেখুন আজকে কিরকম ব্যাপার হয়ে গেছে, এই যে
আম্বানি গিয়ে টেক্সাসে এখন রিফাইনারি খুলবে। হ্যাঁ হ্যাঁ তার মানে এই যে জায়গাটা আছে, যারা কর্পোরেট মোনোপলিস বলি, সে মেক্সিকোরই হোক, সে আমেরিকারই হোক, সে জার্মানিরই হোক, সে ইন্ডিয়ারই হোক, তারা সব এক। তাদের মধ্যে যে যুদ্ধ নেই তা নয়, কিন্তু তারা কিন্তু সবাই লড়াই করছেন, কিন্তু আবার একটা জায়গায় এক। তারা যেমন চাইছেন যে যেমন এমএসপি গুলো চলে যাক, রিগার্ডলেস অফ বাউন্ডারি, রিগার্ডলেস অফ এমএসপি চলে যাক, এই সোশ্যাল ওয়েলফেয়ার চলে যাক, পিডিএস এ ঢুকে পড়ুক সব। এক্স্যাক্টলি, পিডিএস এই রেশন, হ্যাঁ, রেশন একটা বিরাট, মানে আমাদের 140 কোটি দেশের যে রেশন সিস্টেম, এই রেশন সিস্টেমে যদি ফুড গ্রেন ঢুকিয়ে দেওয়া যায় ইন মার্কেট প্রাইস, এবং মানে কমপ্লিটলি অবলিটারেটিং এমএসপি, তাহলে পরে দে উইল বি প্রফিটেড। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে ব্যাপার। এটা এবং এটার জন্য কিন্তু নানা রকম ভাবে ওরা চেষ্টা করছে, এবং সেই চেষ্টাটা চলতে থাকবে। সেই জন্য এই এমএসপি লড়াইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সে আমাদের কিন্তু খালি এইটা বলে আমি শেষ করতে চাই ব্যাপারটা, যে বহু সময় ওই মার্কিন দেখিয়ে, মানে আমেরিকা দেখিয়ে বা ইংল্যান্ড দেখিয়ে আমাদেরকে একটা ভুল জায়গায় নিয়ে যাওয়া হয়, যে আমাদেরকে খালি ওইটার এগেইনস্টে কথা বলবো। আমাদের নিজেদের কর্পোরেটরা কি করছে বা কি করতে চায়, সেখান থেকে আমাদের চোখটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। ওই ম্যাজিশিয়ানের মতো, ম্যাজিশিয়ান যখন দেখাচ্ছে এই দেখো, আমরা এটাকে দেখি, কিন্তু আমাদের এই জিনিসটা দেখা দরকার। সুতরাং ভারতের যে কর্পোরেট মোনোপলিজ আছে যারা, তারা কি চায় সেটা আমাদের বুঝতে হবে। এবং আপনি যখন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এমএসপির ব্যাপারটা প্রসঙ্গ যখন তুললেন, তখন এটাও বোধহয় আমাদের একটু বোঝা দরকার যে এমএসপি বারবারই আমাদের কিন্তু ধান এবং কয়েকটা জিনিসের মধ্যে লিমিটেড, তিনটে ধান, গম আর সুগার কেন, আখ, গম আর ধান। কিন্তু এর বাইরে যে অন্যান্য যে এই সর্ষে, তারপরে যে অন্য যে ডাল জাতীয় জিনিস, আলু, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আপনি নিশ্চয়ই জানেন যে মানে there is a glut of production, এবং এইখানে অ্যাকচুয়ালি কিন্তু এমএসপিটা আমাদের বাংলার কৃষকদেরকে বোঝানো দরকার, তাদের বোঝা দরকার যে আজকে যে প্রবলেমটা তারা ফেস করছে, এটা কিন্তু এমএসপি না থাকার জন্য। হ্যাঁ, এবং সেটাও যে এই মানে এবারে ওয়েস্ট বেঙ্গলে আমরা যেটা দেখছি যে এবারে মানে একটা বাম্পার প্রোডাকশন হয়েছে, এবং সেই প্রোডাকশনের মধ্যে গভর্নমেন্ট কিনতে তাদের টার্গেট হচ্ছে একটা মানে ফ্র্যাকশন এইটুকু কেনা, এবং তারও আবার যে কবে কিনবে, তার কোথায় মান্ডিতে নিয়ে যাবে, তার ট্রান্সপোর্টেশন, মানে সব মিলিয়ে ব্যাপারটা মোটেই স্বচ্ছ নয়। এখন এই মুহূর্তে আমাদের তো কৃষির অনেকগুলো সমস্যা রয়েছে, একটা কিন্তু একটা খুব বড় একটা সমস্যা। এমএসপি মানেটা কি? এমএসপি প্রথমত এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, বাংলায় ন্যূনতম সহায়ক মূল্য, সাপোর্ট প্রাইস। এটা আমাদের দেশে ডিক্লেয়ার করা হয় অনেকগুলো এগ্রিকালচারাল প্রোডিউসের উপরেই, কিন্তু লাগু করা হয় এই তিনটে, এই ধান, গম আর এটা। আচ্ছা, সেটা বড় কথা। মানে এনলিস্টেড অনেকগুলো আছে, সেগুলোকে মানে এখন এমএসপি ডিক্লেয়ার করলেই তো হবে না, সেটাকে তো এনফোর্স করতে নিতে হবে। এখন এইটার ব্যাপারে কিন্তু ইন্ডিয়াতে আমার মনে হয় আমরা একটু ভুল দিকে যাচ্ছি। আমার মনে হয় যে এমএসপিটাকে সবসময় গভর্নমেন্ট প্রকিউরমেন্ট হিসেবে দেখা হয়, যে গভর্নমেন্ট প্রকিউর করছে কি করছে না। এমএসপির ব্যাপারটা কিন্তু তা নয়, এবং এখানে কিন্তু একটা আমার মনে হয় যে, এবং কৃষি আন্দোলনের মধ্যে এবং আমাদের যে কৃষিবিদ যারা আছেন, তারাও বোধহয় এটাকে ঠিক করে হয় ভাবছেন না সেটা নিয়ে, বা অন্যভাবে। যেমন আমি সেটাকে তাহলে আমেরিকার ব্যাপারে বলি। দেখুন, এমএসপি তো একটা মার্কেট মেকানিজম, মানে এটা কিন্তু এটা মার্কেট, মানে এটা কিন্তু যেমন ধরুন এমআরপি নয়, এই যে আমাদের ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওটা কিন্তু নয়। আমাদের ওই যে সাবানে লেখা থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, 15 টাকা মানে 15 টাকায়, তা কিন্তু নয়। আমি যদি এমএসপির একটা তুলনা দিতে চাই, সেটা আমি বলবো যে আমাদের ইন্টারেস্ট রেট যেভাবে সেট করা হয়, যেমন আমেরিকাতে যখন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেটটাকে ঠিক করে, যে বিটুইন ফেডারেল রিজার্ভ থেকে কোনো
লোন নিতে গেলে বা বিটুইন বিগ গভর্নমেন্টস এর মধ্যে লোন থাকলে বা ওদের যে রিজার্ভ রিকোয়ারমেন্টস আছে যতখানি টাকা রাখতে হবে সেটা যদি না থাকে, টাকা যে বড় করবে যে রেটে বড় করা হয় সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভের প্রাইম রেট। এই প্রাইম রেটটা যে সেট হয়ে যায়, সমস্ত যত রকমের লোন হবে ওই রেটের বা ওই রেটের উপরে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ওই রেটটা যে ঠিক হয়ে গেল, ধরুন ওটা 3% ঠিক হলো, মানে দ্যাট ইজ দ্য বেস রেট, দ্যাটস আ বেস। এবার যে কোনো লোন নিতে যাবে তার উপর সে কিন্তু 3% এর কমে যাবে না, সে অলওয়েজ 3% এর উপর বা 3% যাবে বা তার উপরে যাবে। এমএসপিও তাই, যে দ্যাট ইজ দ্য বেস রেট, দ্যাটস আ বেস প্রাইস, তার নিচে তো যাবে না। লেস দেয়ার শুড বি এনি ডিস্ট্রেস সেল, সেটা যাতে না হয়, টু প্রিভেন্ট দ্যাট, যে আমার এটা বেঁধে দেওয়া, সরকারি দর বেঁধে দেওয়া থাকলো যে এর নিচে যাবে না, এর উপরে যাবে। মানে বেঁধে দেওয়াটাকে আমি কথাটাও আমি বলতে চাই না, আমি বলতে চাই যে এটা যখন মার্কেট মেকানিজম হিসেবে দেখা হচ্ছে, তো মার্কেটের কথাই বলি, আমরা একটা বেস রেট ঠিক করে দিলাম, বেঁধে দিলাম, ঠিক করে দিলাম, বেশ। এবার যা ট্রানজাকশনস হবে, যে কিনবে বেচবে, হয় ওই দামে বা ওই দামের উপরে করবে। মানে এটা কিন্তু গভর্নমেন্টকে যে করতে হবে তার মানে নয়। হ্যাঁ, মানে যখন কোন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিনতে পারবে যে কেউ কিনবে, তাকে ওই রেটের উপরে কিনতে হবে, ওই রেটে বা ওই রেটের উপরে। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমাদের অনেক সময় আমরা বলি যে এটা গভর্নমেন্টকে কিনতে হবে, গভর্নমেন্টকে কিনতে হবে না, যেই এই রেটটা ঠিক হয়ে গেল, এখানে একটা বিভ্রান্তি রয়েছে, এটা বিভ্রান্তি রয়েছে। যখন ফেডারেল রিজার্ভ যখন একটা ইন্টারেস্ট রেট ঠিক করছে, তার মানে ওই নয় যে সবাইকে ওইটাই করতে হবে, কেউ তার নিচে যাবে না। মানে তার মানে আপনি বলছেন যে এমএসপি যে ঠিক করা হলো, যে এবারে এমএসপি এই, তার মানে এই নয় যে চাষিকে সরকারি যে মেকানিজম আছে তার কাছে পৌঁছতে হবে এবং সেখানে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট হবে, সেটা একেবারেই নয়। চাষির কাছ থেকে কর্পোরেটস বা বড় ব্যবসায়ী তারাও এই প্রোটেক্টিভ প্রাইসটাকে রেখে কিনতে পারবে। আমি প্রোটেক্টিভ প্রাইসে বলছি না, আমাদের এই ধারণাটাকে চেঞ্জ করতে হবে। এটা প্রোটেক্টিভ প্রাইস নয়, এটা মার্কেট প্রাইস। প্রাইস সেট হয়ে গেছে, এই প্রাইসের উপরে যাবে, তারপরে কে কত প্রিমিয়াম দেবে, কি তারপরে ওই বেস রেটেই কিনবে, ভালো আপেল আছে বা কি আছে সেটা, কিন্তু তার নিচে নামবে না। সেটাই কিন্তু অনেকে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে, যে আমরা এমএসপি মানেই বুঝি যে সরকার যেহেতু কিনলো না, তাহলে সেটা চাষির কাছে পড়ে থাকবে, সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ এখনো সরকারি কেনা, কিন্তু সমস্ত ফসলের যদি দেখি খুবই অল্প শতাংশ সরকার কেনে এবং খুব অল্প শতাংশ এমএসপি তে হয়, মানে ওই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট হয়। এটা কিন্তু যখন আমি মান্ডিতে যাচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যখন একটা প্রাইস সেট হলো এবং সেইটা যদি ল হয় যে এই প্রাইসের নিচে যাবে না, তখন কিন্তু যে কর্পোরেট এসেও যখন কিনতে হবে তার নিচে দিতে পারবে না, বেচতে পারবে না। তাহলে আপনি কিন্তু একটা আরো বড়, আমি সেটা গভীর ভয়ের জায়গায় আপনি ইঙ্গিতটা করছেন। আমি ভয় না, মানে বাস্তব জিনিস। আমি বলছি যে এটা ভয়ের নয়, এটা আমাদের কাছে একটা টুল। আমাদের যেমন ওই কাস্তে হাতুড়ি থাকে না, কাস্তে আছে, সেরকম এমএসপিও একটা কাস্তে বলতে পারেন। যে এমএসপিটা থাকলে পরে, কারণ একটা কর্পোরেট যখন আসে বা বড় চাষি যখন আসে, বা এই যাদেরকে আর্থিয়া বলা হয়, তারা কিভাবে এক্সপ্লয়েট করে একটা চাষিকে? এক্সপ্লয়েট করে কি? হোলসেলার, মানে তারা কি করে চাষিকে এক্সপ্লয়েট করে? চাষি তার আনাজ নিয়ে চলে এসছে, চাল বা গম বা পেঁয়াজ বা আলু নিয়ে চলে এসছে, এবং তাকে পয়সা দিয়ে আসতে হয়েছে। যে মান্ডিতে কিন্তু তার যে একেবারে চাষের কাছে তা নয়, সেই জন্য সে পয়সা দিয়ে এসছে। এখন তাকে যদি বলে যে ভাই তোমাকে আমি তোমার এটা করতে তোমার 100 টাকা লেগেছে, আমি তোমাকে 90 টাকা দেবো, আর কিছু করার নেই, কারণ সে তখন সেখান থেকে আলু নিয়ে অন্য জায়গায় যেতে পারবে না, সে নিয়ে চলে এসছে, তাকে ওখানেই বিক্রি করতে হবে। এখানে যদি ওই এমএসপিটা থাকে, যেই কিনতে আসবে সেই মান্ডিতে, সেই বাজারে,
সেটা গভর্নমেন্টই হোক, আরটিআই হোক বা অন্য কেউ হোক, তাকে 100-র উপরে দিতে হবে। এবং এইটা আমি আরেকটু বলে নিই, কারণ আমাদের এমএসপি নিয়ে এত রকমের ভুল ধারণা আছে। পরের সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এমএসপিটা কি করে তৈরি করা হবে, মানে এমএসপি ভ্যালুটা কি করে বার করা হবে। স্বামীনাথন একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটাকে হয়তো চেঞ্জ করতে হবে। ইনপুট কস্ট, হ্যাঁ, ইনপুট প্লাস 50%, সেই ইনপুটের মধ্যেও কিন্তু কিভাবে সেই ইনপুট কস্টটা তৈরি করা হবে তারও কিন্তু অনেক ফর্মুলা রয়েছে। এবং সেগুলো কিন্তু খুব সিম্পলিফাইড নয়। যেমন ধরুন এই 50% বললে পরেই সবাই হা হা করে, আরে তুমি কি বাজারে কি সাবান যখন কিনতে সাবানের দাম কি 50% প্রফিট থাকে? না, থাকে না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে চাষবাস কিন্তু লাখ সোপ তৈরি করার মতন জিনিস নয়। এক্স্যাক্টলি, কারণ লাখ সোপ প্রত্যেকদিন তৈরি হচ্ছে। চাষ কিন্তু সিজনাল, বছরে একবার, দুবার, তিনবার হবে। ত্রিফলা জমির বেশি, খুব বেশি হয় না। এটা বুঝতে হবে। এটা কিন্তু মানে ভীষণ ভাবে স্পেসিফিক। এই সময় হচ্ছে, তারপরে কিন্তু কিছু নেই। যেমন ধরুন এটা একটা ফুটবলারের ক্যারিয়ারের মতন। ফুটবলার যখন 30 বছর বয়সে খেলা চলে গেল, তারপরে কিন্তু আর কোনো রোজগার নেই, আনলেস সেই সময়টাকে করতে হবে না, সেই সময়টাকে বুঝে করতে হবে। সেটা একটা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে চাষ কিন্তু ভীষণ একটা সঙ্গীন জায়গার মধ্যে দিয়ে যায় এবং প্রচন্ড ভেরিয়েশন থাকে। কোনো বছর বৃষ্টি হলো, কোনো বছর বৃষ্টি হলো না। আপনি দেখবেন ভ্যাগারিজ অফ নেচার। এক্স্যাক্টলি। মানে প্রত্যেক বছরই যে আপনার ওই 100 কুইন্টাল হবে তার কোনো মানে নেই। মানে কোনবার কি পরিস্থিতিতে কি ইল্ড হবে কেউ জানে না, সেটা তো আমরা জানি না কেউ। সেই জন্যই আমাদেরকে একটা অ্যাভারেজ নাম্বার ধরে চলতে হবে। সেই জন্য ওই রকম ভাবে ওই 5% প্রফিট ধরে চলবে না, প্রথমত এটা বলে নিলাম। যদিও স্বামীনাথনের ফর্মুলাটা হয়তো চেঞ্জ, মানে যে আছে সেটাকে আপডেট করতে হবে। এমন নয় তো যে একটা 50 বছর আগে যে ফর্মুলা দেওয়া হয়েছিল সেটা আজকে সেই ফর্মুলা ইউজ করতে হবে, তার তো কোনো মানে নেই। কিন্তু এমএসপিটা দরকার। এমএসপিটা কি করে তৈরি করতে হবে সেটার জন্য কৃষিবিদরা আছেন, এই দেবেন্দর শর্মার, উনি বলবেন, আরো অনেকে আছেন। ওটা একটা ব্যাপার আছে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এই যে এমএসপিটা প্রত্যেকটা ফসলের উপর আনতে হবে। আজকে কি হচ্ছে, আজকে যেহেতু ধান, গম এই দুটোর উপরে মেইনলি ওই প্রকিউরমেন্টটা হচ্ছে, ওই প্রকিউরমেন্টটা ওই দুটোর উপর হওয়ার জন্য সবাই ওইটার ওই ধান আর গম চাষের জন্য যায়। যেমন ধরুন পাঞ্জাবে যে ধানের চাষটা হচ্ছে, পাঞ্জাবে তো ধানের চাষ হওয়ার কথা নয়, গম তো ওখানে ধানের চাষ কেন হচ্ছে? ওখানে হচ্ছে কারণ ওরা জানে যে এটাতে এমএসপি আছে এবং গভর্নমেন্ট সেটা প্রকিউর করবে। এইটা হচ্ছে প্রবলেম। এমএসপি মানেই যে গভর্নমেন্ট প্রকিউর করতে হবে তার কোনো মানে নেই। এইটা আমরা যতদিন না এটার বাইরে বেরোতে পারবো, মানে এই মেসেজটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পার্কুলেট করেনি। এবং সবকটা শস্যের ওপরে যদি এমএসপিটা থাকে, তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমি যদি কলকাতায় বসে এমএসপি, মানে কলকাতার বাইরে বসে যদি এমএসপি পাই, আমি তাহলে সেখানে সেটা করব এবং মানে যেখানে যেটা ভালো হয় সেটা করব। মানে ডাইভারসিটি থাকবে না যে আমাকে ওটাই করতে হবে, যে ওটাই করতে হবে। কারণ আমি যেখান থেকে যে কোনো জায়গা থেকে সেই এমএসপি প্রাইসটা পাবো। এবং এতে কি হবে, এই যে পাঞ্জাবে যে আজকে ওয়াটার লেভেলের একটা বিরাট প্রবলেম হচ্ছে, ওয়াটার লেভেল, গ্রাউন্ড ওয়াটার লেভেল পড়ে যাচ্ছে, এবং এটা একটা কিন্তু বড় প্রবলেম সারা বিশ্ব জুড়ে। এটা হচ্ছে কারণ এই ভীষণ একটা কনসেন্ট্রেটেড ইরিগেশন ইন্টেন্সিভ কাল্টিভেশন। ইরিগেশন তো দরকারই আছে, ইরিগেশন দরকার আছে, ভীষণ ভাবে দরকার আছে। আমাদের পুরো ভারতের সভ্যতা আমরা যদি একদম অনেকদিন আগের থেকে দেখি, যে রাজার নাম আমরা বলি যে ভালো রাজা, তার একটা বড় ব্যাপার ছিল যে তারা সেচ করার, পুষ্করিণী, তারপরে তার জন্য এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল আমাদের। মানে আমাদের ভারতের হিস্ট্রি যদি দেখি, ভারতের ইতিহাসে সেই রাজাদের কথা বলা হয় যারা এই সমস্ত কাজগুলো করেছেন। সেচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। সেটা দরকার আছে, আমি সেই কথাটা বলছি না। আমি বলছি যে আজকে যদি সমস্ত ফসল বা শস্যের উপরে যদি এমএসপি থাকে, তাহলে এই ধরনের আনব্যালেন্সড কনসেন্ট্রেশনটা হবে না। তো সেটা একটা খুব বড় ব্যাপার। থার্ড, 3 না 4 নম্বর, কত নম্বর আমি নিজেই ভুলে গেছি, থার্ড বোধহয় না, থার্ড তাহলে
তো থার্ড ব্যাপারটা যেটা যেটা আমাদের খুব সবার বোঝা খুব দরকার, সেটা হচ্ছে যে এই যে বললাম না যে এমএসপিটা একটা কাস্তের মতন। কেন? কারণ কর্পোরেট মোনোপলিস বা বড় চাষিরা এসে কি করে ছোট চাষিদের এক্সপ্লয়েট করে, তারা প্রাইসটাকে কমিয়ে দেয়। তুমি 100 টাকায় কিনেছো, তোমাকে থেকে 50 টাকায় কিনবো। চাষি একবার বেচবে, দুবার বেচবে, থার্ড বার শেয়ার করবে না। সে তখন শহরে গিয়ে, এই যে আমরা যেটা দেখি, শহরে গিয়ে কোথাও একটা গার্ডের মাইগ্রেন্ট লেবার একটা গার্ডের কাজ করে। মানে তার যে ট্র্যাডিশনাল যে অ্যাভিনিউ প্রফেশন, সেইখান থেকে সে সরে যেতে বাধ্য হচ্ছে, কারণ সে পয়সা পাচ্ছে, টাকা পাচ্ছে না, রেমিনারেশন পাচ্ছে না। এবং এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বোঝার, যে এই এমএসপিটা থাকলে কিন্তু কর্পোরেটস এভাবে ঢুকতে পারবে না। সে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেটসই হোক, এখানকার কর্পোরেটসই হোক, মোনোপলি কর্পোরেটস, এরা কিন্তু ঢুকতে পারবে না, বা বড় চাষী হোক, তারা ঢুকতে পারবে না। এইটা, সুতরাং এইটা 3 নম্বর বোঝার দরকার। একটা জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে যে মানে যদি এমএসপি না থাকে, তাহলে পরে মানে প্রথমে তো এই ধারণাটাকে খুব পরিষ্কারভাবে ভেঙে দেওয়া দরকার যে এমএসপি মানেই যে সরকারি প্রকিউরমেন্ট, এটা নয়। এই এমএসপি মানে যে কেউ কিনতে পারে, চাষির থেকে কিনতে পারে, এই মেসেজটা শুড বি ক্লিয়ার। এবারে 2 নম্বর জিনিস আমার আর একটা জিনিস মনে হচ্ছে আপনার কথাটা শুনে, সেটা হচ্ছে যে এমএসপি যদি না থাকে, চাষি কি করে, তার ক্ষেতের ধানই হোক, গমই হোক, টমেটোই হোক, আলুই হোক, আখই হোক, তিল হোক কি সর্ষে হোক, সে তার জমি থেকে তার বিক্রির জায়গাতে তাকে শ্রম দিয়ে তার উঠিয়ে, তারপরে তার পরিবহন খরচ দিয়ে তাকে সেই জায়গায় পৌঁছতে হবে। সেখানে দেখা যাচ্ছে যদি একজন বিগ কর্পোরেট বা এই যে রিটেল চেইনস যারা রান করছে এখন, বা বড় ব্যবসায়ী, তারা বলল যে তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে জমির মাল তোমাকে এই অবধি আনতেই হবে না, আমরাই তোমার কাছে যাব, আমরা তোমার থেকে কিনে নেব, এবং বাল্ক তোমার পুরো প্রোডাকশন আমরা কিনে নেব। এবার চাষি দেখলো যে আমি ওখানে নিয়ে গিয়ে আমার আজকে বেচতে পারবো কিনা, কতটা বেচতে পারবো, কি দামে বিক্রি করতে পারবো, তার চাইতে যদি কেউ আমার কাছে এসে 10 টাকা 20 টাকা কম দিয়ে আমার থেকে পুরোটা নিয়ে যায়, তাহলে আমি একসঙ্গে টাকাটা পাবো। এইখানেই যে আশঙ্কাটা তৈরি হয়, সেটা হচ্ছে যদি এমএসপি না থাকে, ফ্রি ফর অল। এবারে বিগ কর্পোরেটস তারা গিয়ে মানে তারা চাষিকে ভুল বোঝাবে এবং চাপ দেবে, এইভাবে তার পুরো শ্রমের ফসল তারা অতি অল্প দামে বাল্ক পারচেজ করে নিয়ে যাবে, এবং আলটিমেটলি চাষি কিছু না বুঝে, কোনো সুরক্ষা না থেকে পথে বসবে। আমার মনে হয় যে আপনি নিশ্চয়ই এত কথা যখন বলেছেন, তখন আমার এই ফাঁকে আমার এই 4, 5, 6 নম্বর মনে পড়ে গেছে। 4, 5, 6 নম্বর বলি, এবং ঠিক এই জিনিসটাই। এটার সঙ্গে আরেকটা যে জিনিসটা মানে বলিনি, সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং। এই যে যেটা কথাটা আপনি বললেন এখন, সেটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং। যে ওরা এসে একটা কন্ট্রাক্ট করে যে তোমার থেকে এতখানি জিনিস কিনে নেবো এবং এই দামে কিনবো, এবং সেই দামটা কিন্তু প্রথম দিকে বেশ ভালো দাম থাকে, এবং এক্স্যাক্টলি এমএসপির উপরের দাম থাকে, অনেক বেশি এমএসপি থেকে উপরের দাম থাকে। চাষি তো মহা খুশি যে বাহ, এরকম টাকা পেয়ে যাচ্ছি, আমাকে কোথাও যেতেও হচ্ছে না। তার আগে একটা জিনিস বলে নি, আমাদের কিন্তু একটা ডিমান্ড আছে, সেটা হচ্ছে, এবং সেটা অনেক সময় ভুলে যাই, এই যে মান্ডি গুলোর কথা বলা হয় না, মানে যেখানে কৃষক তার শস্য বা আনাজ নিয়ে যায় বিক্রি করার জন্য, সেই মান্ডি গুলো একটা ডিমান্ড ছিল যে উইদিন 5 কিলোমিটার দেয়ার শুড বি ওয়ান মান্ডি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি মান্ডি কাছাকাছি না থাকে, ওটা কিন্তু কৃষকের জন্য খুব একটা মানে হ্যান্ডিক্যাপ হয়ে যায়, ডিটারেন্ট হ্যান্ডিক্যাপ যেটাই বলি সেটা হয়ে যায়। সুতরাং সেটা কিন্তু আরেকটা ডিমান্ড। সেইটার সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং এর কথাটায় আসি, যে কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে যে ওই মানে চাষির সঙ্গে আগেই কন্ট্রাক্ট করে নেওয়া হয় যে তোমার কাছ থেকে চুক্তি চাষ, যেটা আমেরিকা আমরা দেখেছি কি হয়েছে। এবং আমার বলবো না, আমাদের এই ডকুমেন্টারি দেজা ভুতে এটা কিন্তু প্রচুর কথাবার্তা বলা হয়েছে। আমি মানে সেই জায়গাটা আপনারা যদি চান, আপনি চালাতে পারেন, নিশ্চয়ই আপনি দেখতে পারবেন যে ওখানে কিভাবে হয়েছে, এবং ঠিক সেই জিনিসটা এখানে হচ্ছে। এবং তার আবারও কারণ হচ্ছে এমএসপিটা নেই বলে। কারণ এমএসপি থাকলে পরে কন্ট্রাক্টের যে
যে দাম হবে, হুম। কন্ট্রাক্টের যে মূল্য হবে, হুম, সেটা কোনোদিনই এমএসপির নিচে যাবে না। হুম, হুম, হুম। এবং সেখানে চাষিকে সেটা বুঝতে হবে, এবং চাষিকে সেখানে সেখানে বার্গেনিং পাওয়ার, বার্গেনিং এবং সেখানে তাহলে প্রয়োজন হচ্ছে যে চাষিকে লিটারেট হতে হবে। কারেক্ট, এবং মানে ল থাকতে হবে। যদি হ্যাঁ, ল থাকে, হ্যাঁ, যদি এমএসপিটা ল হিসেবে থাকে, হুম। তখনই চাষি লড়তে পারবে। হুম, হুম, এবং অবভিয়াসলি সেই সঙ্গে সঙ্গে সংগঠন দরকার আছে। হ্যাঁ, 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 একজন একজন হুম। একজন একা চাষি যেটা হ্যাঁ, লড়তে পারে না, একটা সংগঠন হ্যাঁ। লড়তে পারে। সেখানে তার মানে কোঅপারেটিভ কারেক্ট, বা এরকম সেটা কিছু। একটা হ্যাঁ, ভীষণ বড় কথা হ্যাঁ, বলেছেন, হ্যাঁ, ওটাতে আমি একটু পরে আসছি। হুম, কিন্তু যদি ওটার কোনো লই না থাকে, কি হুম। ভিত্তিতে লড়বে? হুম, তখন হুম, তো হুম, গোয়ার তুমি না, হুম, গায়ের জোরই হুম। হয়ে যায়, না আমি ঠিক না হ্যাঁ। তুমি ঠিক। মানে ইন্ডিভিজুয়াল এগেইনস্ট যে কর্পোরেট যায়, কারেক্ট, মানে এটা তো মানে কোনো ল কিছু যদি থাকে হবেই না। আমি বলতে পারি যে না, তুমি আমি তোমার সঙ্গে এই দামে চুক্তি করব না। হ্যাঁ, 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 এবং হ্যাঁ। চুক্তি করার পরেও যেটা হয়, হুম, এবং সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা চুক্তি করার পরে যেটা হয়ে যায়, হুম। সেটা হচ্ছে যে যেটা এখানে হয়েছে, এখানে আমাকে হরিশ চৌহান বলে একজন অ্যাপল ফার্মার আছেন, উনি আমাকে বলছিলেন হুম। যে যেটা হয় সেটা হচ্ছে, যেমন এক্সাম্পল দিচ্ছি, হুম। আদানির সঙ্গে ডিল হয়েছে যে হুম, অ্যাপল কিনবে, হুম। তো এরা তো মহা খুশি। হুম, 42 টাকা না কত পায়, সেখানে আদানি বলেছে 84 টাকা দেবে, তা মহা খুশি। হুম। তারা বলেছে যে এই রকম সাইজ হতে হবে, এই কালার হতে Specification, হবে, এই হ্যাঁ, টেক্সচার হ্যাঁ, আছে, হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান। হুম, প্রথম বছর দিয়েছে 84 টাকা, পরের বছর দিয়েছে 84 টাকা, হুম। তারপরের বছর দামটাকে 20 টাকা করে দিয়েছে। এইবার হচ্ছে মজা, হুম। এখন তুমি কি করবে? কিচ্ছু করার নেই, Contract. কোনো ল নেই। Contract. কন্ট্রাক্টর ওরা বলছে যে এই অ্যাপল আমাদের পছন্দ হচ্ছে না, হুম, হুম। আমরা এটার জন্য খালি এই টাকা দেবো। কোনো কন্ট্রাক্ট ভাঙা হচ্ছে না। কন্ট্রাক্টের মধ্যে ওই লিগালের মধ্যে কে যাবে? হুম। Fine এই print. আমাদের 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 কোর্ট সিস্টেমের অবস্থা আমরা জানি। সেখানে একজন চাষি গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকবে? সম্ভব নয়। সম্ভব না। হ্যাঁ, সম্ভব নয়। তখন তারা অর্গানাইজ করার চেষ্টা করেছেন, হুম, তো তার অনেক গল্প আছে, হুম। কিন্তু এই জিনিসটা কনস্ট্যান্টলি হতে থাকে। হুম, এবং কিছুদিনের মধ্যে যে এই চুক্তি চাষটা মানে কিছুদিন পরেই প্রায় কৃতদাসের মতন হয়ে যায় একজন চাষি। কারণ হুম, আমি চিন্তা করে নিয়েছি যে আমার সমস্ত জিনিস এই কিনবে, হুম। এইটাই আমি মানে করবো, মানে এই ফসলটাই বুনবো, হ্যাঁ, হ্যাঁ। এটাই ওরা কিনবে, এই মানে দামে কিনবে, বাই ডিফল্ট একজন হয়ে গেছে। চাষির যে সৃজনশীলতা চলে গেছে। সেটা নষ্ট হয়ে যাবে, চলে কারণ গেছে। তখন সে রোবট হয়ে যাবে। আমার যে বীজ যেমন বলবে তেমনি, এবং আমার বীজ এই এরা দেবে। বীজগুলো আছে, হুম। আমি এগুলোকে ইউজই করবো না, কারণ ওরা বলছে যে এই বীজ দিলে পরে হবে না। দেবো না। হ্যাঁ, মানে প্রথমেই মেরে দিল। প্রথমে মেরে দিল। হ্যাঁ। এবার 5 বছর পরে হুম। নিজের বীজ কিন্তু আর নেই। হ্যাঁ, সেখানে আর বীজের ওরা এসে স্বাধীনতা চলে বলছে, গেল। এখন তোমাকে আমি 800 টাকা বলেছিলাম, হ্যাঁ। এখন নতুন চুক্তিটা হবে 20 টাকার, হুম। নেবে তো নাও, না হ্যাঁ। নেবে তো না নাও, এবং বীজের দাম বাড়াবে। বীজের দাম এবার হয়ে গেল। হুম, তো এই যে একটা ওই চক্রবিহুর মধ্যে পড়ে যাওয়া, হুম, হুম। এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওই 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 যে বলা হতো না যে ললিপপ দেখিয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। ছেলে ধরা হতো, মানে পুরো প্রলুব্ধ করে একদম ওই ফাঁদে ফেলে দিল, তারপরে ওই ললিপপ দিয়ে ছেলে ধরা, ছেলে ধরা। এটা হচ্ছে চুক্তি চাষ। একদম চুক্তি চাষ। এটা হচ্ছে চুক্তি চাষ। তো হ্যাঁ। এটাও কিন্তু হুম, এই এমএসপিটা থাকলে পরে এটা বন্ধ হয়। হুম, আর একটা বোধহয় একটা লাস্ট পয়েন্টই বোধহয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কথাটা সবসময় বলা হয়, হুম, এই এমএসপিটা যদি অ্যাপ্লাই করা হয় সমস্ত ফসলের জন্য, হুম, তাহলে সবকিছুর দাম প্রচুর বেড়ে যাবে। হুম। এটা হ্যাঁ, এটাও একটা যুক্তি। এটা দিয়ে বোঝানো কনজিউমারকে ভয় পাওয়ানোর হ্যাঁ, জন্য। হ্যাঁ, কারণ হ্যাঁ। আমার এমএসপির ইম্প্যাক্ট অন হুম। ফুড প্রাইসেস অ্যাকচুয়ালি ইজ মিনিমাল। তার কারণ খুব সিম্পল একটা ব্যাপার আছে, হুম, যখন চাষি একটা টাকা পাচ্ছে, হুম, এবং সেটা আমরা যখন বাজারে গিয়ে আমরা কনজিউমাররা একটা সার্টেন দামে কিনছি, হুম, এই যে ডিফারেন্সটা কার কাছে যাচ্ছে? হুম। যাচ্ছে এই মিডলম্যানদের কাছে, একদম, যাচ্ছে একদম, এই একদম, কর্পোরেটদের কাছে, যে একদম। মিডলম্যানটা কর্পোরেটই হোক আর আরথিআই হোক আর মানে বিগ from farm to plate, ফার্ম টু ফোর্ক বলা হয়, হ্যাঁ, farm to fork, আমেরিকায় কথা বলে একদম, ফার্ম টু ফোর্ক। farm to fork। তো তার মাঝখানে যারা আছে, এই ইন্টারমিডিয়েট, তার মাঝখানে কিন্তু এখন আরথিয়ারা আছে, সেখানে কর্পোরেটসরা আসবে, বা আরথিয়ারা কর্পোরেটসের হয়ে কাজ করবে। এই যে ডিফারেন্সটা আছে, এবার খেয়াল করে দেখুন, এই দাম যদি বেড়ে যায়, এমএসপিটা যদি বেড়ে যায়, এটা বাড়ার কিন্তু কোনো দরকার নেই।
কারণ আমরা কিনবো কিন্তু সেই দামেই, তার বেশি কিন্তু কিনবো না। এবং যদি আমাদের খাবারের দাম যদি প্রচন্ড ভাবে বেড়ে যায়, আমরা লড়াই করব, এবং সেই লড়াইগুলো করতে হবে। সুতরাং ইটস ভেরি পসিবল যে এমএসপির দাম বাড়বে, মানে এমএসপিটা বাড়বে এবং সমস্ত কিছু এমএসপি তে কেনা হবে, এমএসপি বা এমএসপির ওপরে। খাবারের দাম কিন্তু আমাদের কাছে খাবারের দাম বাড়বে না, কারণ তার মানে বিগ কর্পোরেট বা বিগ ফার্মার্স বা আড়তিয়ার প্রফিটটা কমে যাবে। সেটাই এরা হতে দিতে চায় না, সেটা ওরা উল্টোটা চায়, ওরা চায় আরো বেশি প্রফিট করবে। এখানে দামটা কমিয়ে দেবো, এই দামটা একটু বাড়িয়ে দেবো, আমাদের প্রফিটটা আরো বেড়ে যাবে। এটা খুব সিম্পল ব্যাপার। এইটা হচ্ছে দামে কেনা হয়, এই দামে আমরা কিনতে পারি, মানে কনজিউমাররা কিনতে পারে। চাষির দাম, কনজিউমারের দাম। আমি এইটা করতে পারি বা এইটা করতে পারি, ওরা চায় এইটা হোক, তাতে চাষির ক্ষতি, আমাদের ক্ষতি, কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। ওরা চাইছে যে এই দামটা এখানে করে দেবো, তাতে চাষি থাকবে না, নেমে যাবে, আর আমরা এই দামটা আরো বাড়িয়ে দেবো। কিন্তু চাষি যে চাষটা করবে তার সেই খরচ যদি না ওঠে, তাহলে চাষই করবে না, চাষ থেকেই তো চলে যাবে। এই কথাটা আমাকে চাপ দিয়ে কর্পোরেট আমাকে 80 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করতে প্রথমে প্রলোভন এবং তারপরে চাপ দিয়ে বাধ্য করতে পারে। দেখুন, আজকে আমি যদি দেখি যে আমি ভুখাই থাকলাম, বা আমার মানে আই উইল হ্যাভ টু স্টার্ভ। আজকে দেখুন ইউপিতে স্কুলে, বহু স্কুলে জল নেই, আলো নেই, টয়লেট নেই, কিন্তু সেখানে কি শেখানো হচ্ছে? ঘর ঘর ঘুষকে মারেঙ্গে। না, আমাদের আজকে একটা ভয়ের রাজনীতি চলছে, আমাদের আজকে একটা দেখাওয়া রাজনীতি চলছে যে তোমার কিছু নেই কিন্তু তুমি গর্ব করে বলো। এই গর্ব, অ্যারোগেন্স, ব্লাস্টার, এগুলো তখনই হয় যখন আপনার যে সিচুয়েশনটা আছে সেখান থেকে চোখটা সরাতে হবে। আমেরিকা তো ঠিক তাই। আজকে কারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গেছে? তারাই গেছে যারা প্রচন্ড ভালনারেবল। আজকে আমাদের একটা, আমি যেটাকে বলি পলিটিক্স অফ ভালনারেবিলিটি। যখন লোকজনকে ভালনারেবল করে দেওয়া হয় না, যখন লাস্ট, যার কথা আছে হোপ ইজ দ্য লাস্ট থিং দ্যাট ডাইজ, যখন ওই জায়গায় চলে যাই আমরা, যে আমরা শুধু একটা আশা নিয়ে বেঁচে আছি, এটা কথা আছে না, আশায় বড় চাষা, যখন সেই অবস্থায় চলে যায়, এবং সেটা কিন্তু চাষার জন্য নয়, সবার জন্য, সবাই যখন ওই রকম একটা জায়গায় থাকে, ওই রকম ভালনারেবিলিটি, ইনসিকিউরিটির মধ্যে থাকে, তখন তাদেরকে দিয়ে যা কিছু ইচ্ছা করা যায়, তখন তাদের সামনে যা কিছু ইচ্ছা বলা হয় যে এই হচ্ছে তোমার আসল দুশ্মন। সেটা বিউটিফুল একটা মিম ছিল, জানেন? মিমটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে কুকিজ তৈরি হচ্ছে, 1000টা কুকি তৈরি হয়েছে, যে মালিক 999টা নিয়ে চলে গেছে, একটা রেখে দিয়ে গেছে, এবং তারা তাদের হোয়াইট ওয়ার্কার্সদেরকে বলছে যে ব্ল্যাক ওয়ার্কার্সরা কিন্তু তোমার ওই কুকিটা নিয়ে নেবে। মানে তারা 999টা নিয়ে চলে গেছে, ওই একটার জন্য আমাদের সবাইকে লড়াই করাচ্ছে, আমাদের তার জন্য সবাইকে ভুল জিনিসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে এই যে কথাটা বলে না, হিন্দু খতরে মে হ্যায়, হ্যাঁ হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায় তো ভুখমারি সে খতরে মে হ্যায়। আজকে ভারতের দারিদ্র যে কি অবস্থায় আছে সেটা আমরা কিন্তু বুঝতেই পারি না। কিছুদিন আগে একটা ইন্ডাস ভ্যালি রিপোর্ট, একটা মানে এফএমসিজি, মাল্টিন্যাশনাল সংস্থা, তারা বলেছে যে ভারতের পারচেসিং পাওয়ার ইজ অনলি 8%। মানে ভারতের 90% পপুলেশন, 92% এর হাতে নেই পয়সা, 90% ধরলো, 80% ধরলাম, 80% এর হাতে কোনো পারচেসিং পাওয়ার নেই। তো এইরকম একটা জায়গায় লোকজন যখন এতখানি ভালনারেবল, তাকে আরো ভালনারেবল করে দিতে কি অসুবিধা আছে? তার দামটা আরো কমিয়ে দেবে। সে মানুষ যে কতখানি কিভাবে বাঁচতে পারে, আমরা যখন দেখি যে এই আস্তাবল থেকে কুড়িয়ে লোকজন খাচ্ছে, তখন বুঝতে পারি, কি জায়গায় মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে, যে ইনহিউম্যানিটি কোন জায়গায় চলে গেছে এবং কোন জায়গায় তারা নিয়ে যেতে পারে। কালকে আমাদের খাবারের জন্য আমাদের নিজেদের মধ্যে লড়াই শুরু করতে পারে। ওই যে ফ্যান দাও আমরা শুনেছি, সেই মন্বন্তরের সময়, সেই সময় কিন্তু যা কিছু ইচ্ছা করা যেতে পারে। যখন মানুষ ওই ভালনারেবল, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ গল্প আছে, ছিনিয়ে খায়নি কেন, সেখানে এই জিনিসটা বলা হয়েছে, মানুষ যখন প্রচন্ড ভালনারেবল হয়ে যায়, তাকে ছোট্ট একটু কিছু জিনিস দেখিয়ে তাকে কিন্তু শান্ত করে দেওয়া যায়।
এইটা বলছি, এটা বলার চেষ্টা করছি যে আমরা we haven't seen nothing yet. এরা কিন্তু এটাকে আরো এমন একটা জায়গায় নিয়ে যাবে যে চাষিরা খেতে পারবে না, আমাদের ফুড সিস্টেম would be under disruption. আমরা মানে as consumers we would be in a very very terrible shape when we would be fighting with each other. আর এই মাস্ক আর আমাদের আম্বানি আর আদানি they would be laughing, sitting there and laughing. এই যে কথাটা বলা হয় না সাবসিডি এবং প্রচন্ড সাবসিডি, মানে 400 বিলিয়ন সাবসিডি, মানে কত 1600, মানে প্রত্যেক বছর 45 বিলিয়ন করে সাবসিডি দেওয়া হয়। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এসে বলছে যে আমি তোমাদেরকে এত বড় সাবসিডি দিচ্ছি, এরা কেউ কিন্তু দেয়নি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ইউএস ফার্ম বিল, এর পরের প্রশ্নটা হচ্ছে এটি গ্রোথের মতন প্রশ্ন, এই সাবসিডিটা কার কাছে যাচ্ছে? এই আমরা যখন বলি না গ্রোথ হচ্ছে জিডিপি বাড়ছে, তাহলে কার কি বয়ে গেছে? জিডিপিটা যে বাড়ছে তাতে কার বাড়ছে? যে একজন আর্টিসান তার বাড়ছে, চাষির তার বাড়ছে, ওয়ার্কার তার বাড়ছে, নাকি কর্পোরেটস এর বাড়ছে? এইটা আমাদের বোঝা দরকার। তো সাবসিডি, আমেরিকার যে সাবসিডিটা এটা অ্যাকচুয়ালি এর মধ্যে there is a section যেটাকে এটা নিয়ে দেখিয়েছেন, কথাবার্তা বলা হয় যে 80% of that subsidy goes to top 10% of the farmers. এবং সেই ফার্মার্স এর মধ্যে কর্পোরেট ফার্মার রয়েছে, এই ফার্মার্স মধ্যে মানে দেখুন আমার আজকে এই সময় না one of the biggest landowners is Bill Gates. কেন? উনি কি প্রত্যেকদিন গিয়ে চাষ করেন লাঙল ধরে? খেয়াল করে বিল গেটস এর লাঙল দিয়ে দিচ্ছে এত নয়, উনি ওই he owns ওখানে কন্ট্রাক্ট ফার্মিং দিয়ে, ওখানে হায়ার লেবার দিয়ে সে চাষগুলো করা হয়, he gets this subsidy. এই যে সাবসিডিটার কথা বললেন আপনি, মনস্ট্রাস, তার সাবসিডি কিন্তু একজন রিসিপিয়েন্ট সাধারণ চাষি নন, তার রিসিপিয়েন্ট হচ্ছে বিল গেটস এর মতন লোক। বিল গেটস শুধু বলছে না, আরো অনেকে আছেন। এটা খুব মজার ব্যাপার যে একজন সাধারণ চাষি, ভুলে গেছি নাম্বারটা, আমার ডকুমেন্টারিতে আছে, $100 মতন সাবসিডি পায়, নাথিং। সুতরাং তারা এই সাবসিডি দিয়ে কি করবে? এবং এটা আরেকটা বিরাট ব্যাপার আছে, সাবসিডিটা তখনই এসছে যখন এই প্যারিটি বা আমেরিকাতে যেটাকে এমএসপি বলা হতো, মানে সরি এখানে যেটাকে এমএসপি বলা হয়, প্যারিটি বলা হয়, প্যারিটিটা যত চলে গেছে তত সাবসিডি বেড়ে গেছে। মানে ইটস বিউটিফুল, টেকিং মানি প্লাস মানি, ট্যাক্স, নরমাল ট্যাক্স প্লাস মানি। মজাটা দেখুন, টেকিং মানি ফ্রম দ্য স্মল ফার্মার্স, যেটা প্যারিটিতে তারা পেত, সেই টাকাটা নিয়ে সরিয়ে দিয়ে এদেরকে ট্যাক্স পেয়ারের মানি দিয়ে ধনকুবেরকে দেওয়া হচ্ছে, সাবসিডি দিচ্ছে। পয়েন্ট মানে আমরা তো এই সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, সোশ্যাল ওয়েলফেয়ার চলবে না, কর্পোরেট ওয়েলফেয়ার সম্বন্ধে কথা বলা উচিত। আজকে কর্পোরেটস এর কাছ থেকে যদি তাদেরকে যে অ্যামাউন্ট অফ টাকা দেওয়া হয় সেটা যদি সরিয়ে নেওয়া হয়, দিস কর্পোরেটস উইল ফল। কর্পোরেট ওয়েলফেয়ার যে কিভাবে আমাদের এই কর্পোরেটস এরকে প্লট করে রেখেছে, নো আইডিয়া। আর তারপর তারা বলে যে সোশ্যাল ওয়েলফেয়ার। আজকে দেখুন না, আমাদের দেশে দেখুন না, চাষির যে ডেট আছে, যে ঋণ আছে, সেটা শোধ করতে গেলে পরে নাকি আমাদের টাকা নেই। আর আদানিকে কত কোটি একর, কত হাজার একর দেওয়া হয়েছে, 1 টাকা পার একর ইয়েতে। where is the parity then? যে ওয়েলফেয়ার জায়গায় আমাদের টাকা নেই, কিন্তু আদানির মতন লোককে দেওয়ার জন্য আমাদের অনেক টাকা। দিস ইজ দ্য ওয়ার্ল্ড টুডে। এটা কিন্তু শুধু চাষের ব্যাপার নয়, এটা হচ্ছে যে এটা আজকে আমাদের পুরো আমাদের অর্থনীতির ব্যাপার, আজকে আমাদের জীবনের ব্যাপার। আজকে কর্পোরেট মনোপলিস কিন্তু শুধু চাষের জন্য সবকিছু করছে তা নয়, they are controlling our lives, they are like a vulture taking life blood out of our lives. এইটা যদি আমরা বন্ধ না করতে পারি, আমরা কিন্তু কোনো যুদ্ধ জিততে পারবো না, কারণ আমাদের কোনো লড়াই আমরা জিততে পারবো না। তো এইটা আমার মনে হয় বোঝা ভীষণ দরকার, যে আমাদের ওই যে মূল ব্যাপারটা জার্ন যেটাকে বলা হয়, সেটা কিন্তু এই কর্পোরেট মনোপলিস, এবং তাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল পার্টিজ এর সমস্ত আটসাট বাধা থাকে, এবং তারাই কিন্তু আলটিমেটলি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমাদের উপর প্রভাবটা ফেলে। মানে আজকে দেখুন, আমি যেটা অনেকবার বলেছি, 4-5টা কোম্পানি আমেরিকাতে, 4-5টা মিডিয়া কোম্পানি
tells you how to think, what to consume, how to consume. মানে আমার ইমোশনাল লাইফ ইজ কন্ট্রোলড বাই নেটফ্লিক্স এর ছবি দেখে, রাইট? তো সো দিস ইজ দ্য কন্ডিশন উই আর ইন। যে আমরা যে সাবসিডির কথা বলি না, তুই বললেন যে সেখানে ফেরত আসি, সাবসিডি ডাজন্ট গো টু স্মল ফার্মার্স, they are starving, correct, they are starving, তারা প্রত্যেক বছর তাদের ক্ষতি হচ্ছে, কিন্তু টাকাটা চলে যাচ্ছে বিল গেটস এর মতন লোকজন। আমাদের চাষিদের স্বার্থ সুরক্ষিত করতে হলে চাষিদের কোন দাবিগুলো সম্পর্কে সচেতন হতে হবে? মেকানাইজ ফার্মিং এর একেবারে এগেইনস্টে তা নয়, আমাদের খানিকটা মেকানাইজেশন তো করতেই হবে। বলদ দিয়ে তো চলে না, যেখানে ট্রাক্টর দিয়ে আমরা অনেক তাড়াতাড়ি করতে পারি। তো একটা বড় ব্যাপার হচ্ছে আজকে আমাদের, যেমন আমরা এমএসপির কথাটা বললাম, সেটা আউটপুট, এবং সেটা কিন্তু একটা বিরাট ডিমান্ড, এবং সেটা আজকে কৃষি রিফর্মের জন্য কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ঠিক সেই সঙ্গে সঙ্গে ইনপুট সাইডে যে আজকে জমিগুলো এতই ছোট হয়ে গেছে যে সেখান থেকে এফিসিয়েন্সি ভীষণভাবে কমে যাবে, এবং সেইখানে কোঅপারেটিভ ফার্মিং বা জয়েন্ট ফার্মিং করার দরকার আছে। তো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সেটা তো এমএসপির একটা ভীষণ দরকার আছে, এই অর্গানাইজেশনের ভীষণ দরকার আছে। সেটার সঙ্গে সঙ্গে ল্যান্ডলেস লেবারের কথা, তাদের কথা বলার ভীষণ দরকার আছে। সেটাকে আমরা এখানে টাচ করিনি, কিন্তু সেটা একটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা ভুলে গেলে চলবে না। তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আজকে হচ্ছে, একটা সময় ছিল আমরা সবাই ভেবেছিলাম যে আমাদের আগের প্রজন্ম সবাই ভেবেছিল যে এফিসিয়েন্সি বাড়ানো দরকার, যাতে করে প্রচুর খাবার তৈরি হয়, যারা খাদ্য সংস্থার একটা বিরাট প্রচন্ড ভাবে ওই এফিসিয়েন্সিটা বাড়ানো, এবং সেটার জন্য মেকানাইজেশন থেকে শুরু করে ফার্টিলাইজার থেকে শুরু করে নানা রকমের সিডস, হাই ইল্ডিং সিডস যেগুলোকে বলা হয়, আমরা সেই দিকে গেছিলাম। এখন এটা হ্যাজ বিকাম ভেরি ক্লিয়ার, এবং আপনি দেশে তো দেখেছেন যে ওই জন আইকার বলে একজন প্রফেসর, যিনি একদম ওই 70s এ ওয়াজ গাউন হো যে এইটা করে সবকিছু সলভ হবে, এবং দেখি রিয়েলাইজ যে এইটা করে হবে না, আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে। আমাদের কিন্তু অন্যভাবে ভাবার সময় এসে গেছে। আজকে যেভাবে আমরা ওয়াটার ডিপ্লিশন হচ্ছে, সয়েল, টপ সয়েল কোয়ালিটি চলে যাচ্ছে, মাইক্রোনিউট্রিয়েন্টস চলে যাচ্ছে, মানে হয়তো 10 বছর পরে সেই জমিতে আর ফসল আসবেই না। তো এই জিনিসগুলো ভাববার ভীষণ দরকার আছে। আর আমরা এমন একটা জায়গায় চলে গেছি, টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, আজকে কিন্তু আমরা ইজিলি ওই ধরুন অর্গানিক সার দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। এগুলো নিয়ে প্রচুর কাজ হয়েছে, এবং আরো কাজ হওয়া দরকার। সুতরাং আমাদের কাছে একটা বড় ব্যাপার হবে যে কি করে এই প্রোডাক্টিভিটি রাখতে পারি, যাতে করে পৃথিবীর সবাইকে আমরা খাওয়াতে পারি উইদাউট কজিং দিস কাইন্ড অফ এনভায়রনমেন্টাল ড্যামেজ। তার থেকে বড় প্রশ্নটা হচ্ছে উইদাউট কজিং ড্যামেজ টু হিউম্যান বিংস। মানুষ যদি খেতেই না পারে, থাকতেই না পারে, বাঁচতেই না পারে, এত অসুখ যদি বেড়ে যায়, তো সেখানে জিএমও সিডস এলো না, জিএমও সিডস এলো না, সার অর্গানিক হলো না, ইনঅর্গানিক হলো, তাতে কি এসে যায়? সুতরাং আমাদেরকে একটা সামগ্রিক ভাবে পুরো জিনিসটাকে দেখতে হবে। শুধু এই অনেক সময় আমরা ভুল করি যে খালি একটা জিনিসের নিয়ে কথা বলি। আমার মনে হয়েছে যে আমাদের আজকে অর্গানিক যে একটা ধাঁচা এসে গেছে, সবাই অর্গানিক 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 করছে, which is very good, কিন্তু কোথাও একটা গিয়ে আমরা এই মানুষের কি দরকার সেটা আমরা ভুলে গেছি। অর্গানিকটা করতে গিয়ে মানুষের কথা বলি না, খালি অর্গানিকের কথা বলি, এনভায়রনমেন্টের কথা বলি, কিন্তু এনভায়রনমেন্ট উইদাউট পিপল ইজ নাথিং। যদি চাষি যদি খেতে না পায়, অর্গানিক আমরা এনভায়রনমেন্ট দিয়ে কি করবো? ক্লাইমেট চেঞ্জ হলো কি হলো, কি এসে যায়? সুতরাং আমাদেরকে সামগ্রিকভাবে ভাবতে হবে, এবং সামগ্রিকভাবে ভাবার একটা বিরাট ব্যাপার হচ্ছে আজকে এইটা রিয়ালাইজ করা যে হোয়াট রোল কর্পোরেটস আর প্লেইং এন্ড উইল প্লে, শুধু আজকে নয়, আগামীকালেও। কারণ আজকের পুরো পৃথিবীটা, সমস্ত পৃথিবীর সমস্ত অর্থনীতি থেকে শুরু করে, ক্রিয়েটিভিটি থেকে শুরু করে, লাইফ থেকে শুরু করে has been captured by the corporate monopolies. সেটার থেকে আমাদের চোখ যেন সরে না যায়, সেটা আমাদের বোঝার ভীষণ ভীষণ ভাবে। আমরা নিরাপদ খাদ্য বলতে কি বুঝবো? নিরাপদ খাদ্য বলতে গেলে পরে কিন্তু শুধু যে অর্গানিক দিয়ে তৈরি হয়েছে তা নয়। নিরাপদ খাদ্য আমরা নিরাপদ থাকবো, চাষি নিরাপদ থাকবে,
হ্যাঁ, মানে চাষি যদি না থাকে, আর বিশেষ করে ভারতের মতন দেশে যেখানে 60% অ্যাটলিস্ট কোনো না কোনো কৃষি ভিত্তিক, সেই দেশে বসে আমরা যদি বলি যে চাষি গোল্লায় যাক, আমরা নিরাপদ থাকতে পারবো না। কিছুতেই হতে পারে না যে আমরা নিরাপদ খাদ্য পাবো কিন্তু চাষি গোল্লায় গেছে। চাষির আপদ, নিরাপত্তার বোধটা তৈরি করতে হবে। চাষির যদি আপদে থাকে তাহলে আমাদেরই বিপদ, সেটা বুঝতে হবে। সুতরাং আমাদেরকে মানুষ ভিত্তিক, মানুষ কেন্দ্রিক, মানবিক বোধ সম্পন্ন কাজ করতে হবে সমস্ত ক্ষেত্রে। এবং আজকে আবার সেই বললাম, কর্পোরেট মোনোপলিসি সেই মানবিকতাটাকে সরিয়ে দিচ্ছে। মানুষের কোনো দরকার নেই এফিসিয়েন্সির কথা বলো, এফিসিয়েন্সিতে করবোটা কি যদি আমরা নিজেরা জিনিসটাকে ফিরিয়ে আনতে, মানবিক মূল্যবোধ আমাদের ফেরাতে হবে। অর্গানিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা তো অর্গানিকই করতাম, এই যে আজকে অর্গানিকের কথা হচ্ছে, সে তো আমরাই করেছি, আমাদের থেকে আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং আজকে যে আমেরিকাতে বসে সবাই হঠাৎ অর্গানিক ডিসকভার করেছে, আরে তো আমাদের কাজ। তো সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যে একটা সামগ্রিক ব্যাপার দরকার, যে মানুষকে তো বাঁচতে হবে, মানুষকে থাকতে হবে, মানুষের ওয়েলবিং থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে অর্গানিক করে কোনো লাভ নেই। পৌষ্টিক লাইফের পডকাস্ট চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মার্কিন প্রবাসী বিজ্ঞানী এবং চলচ্চিত্র পরিচালক বেদব্রত পাইনের সাক্ষাৎকার। উনি কৃষির সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেছেন। এরকম আরো নানা বিষয় নিয়ে আপনারা এই চ্যানেলে আরো নানা অতিথির সঙ্গে আমাদের কথোপকথন শুনতে পাবেন। আপনারা চোখ রাখুন পৌষ্টিক লাইফের ইউটিউব চ্যানেলে।